হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে শান্তিনিকেতনের ডে 2 ব্লগ যাচ্ছে, তো আপনারা সেটাই দেখছেন। আর এখন আমরা রেডি হয়ে বেরোবো হলো সমস্ত সাইট সিন ভিজিট করার উদ্দেশ্যে। অনেকে কালকে দেখলাম দোল খেলে বাড়ি চলে গেছে, বা এই লজে যারা যারা ছিল অনেকেই চলে গেছে, কিন্তু আমরা ভাবলাম, আমরা প্ল্যানিং করেই এসেছিলাম যে আমরা 2 দিন থাকবো, কারণ সব সময় তো আর সবার সব জায়গায় আসা হয় না। তাই এখানকার যত সাইট সিন আছে, মিউজিয়াম থেকে শুরু করে কঙ্কালীতলা, আরও যে সমস্ত কিছু আছে সবটা আপনাদের সাথে শেয়ার করবো এবং আমরাও ভিজিট করবো। তো চলুন, আমি একদম এখন ঘড়িতে সকাল 5:30 মতন বাজে, আর আমি রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, তো চলুন আমরা রুম ছেড়ে দিচ্ছি, লাগেজটা শুধু রেখে আমরা বেরিয়ে যাব ঘুরতে। যা লাগেজ এনেছিলাম তার থেকে দ্বিগুণ ভারী হয়ে গেছে। চলুন, হ্যাঁ, লাগেজটা হোটেলে রেখেই আমরা সাইট সিন করে নিই, তারপর ট্রেন ধরে যাব। আর ওদিকে সুমনাও একদম নিচে নেমে গেছে একটা ছোট্ট ব্যাগ নিয়ে। চলো, যা টোটো করে সোনাঝুরি গিয়েছিলাম যে কাকুর, সে কাকুকেই বুক করেছি আজকে সাইট সিন ভিজিট করবার জন্য। তো চলুন তার সাথে ঘুরবো, এবং সে কেমন ঘোরায় সেটাও রিভিউ দেবো, এবং তার ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যখন এখানে আসবেন সেই কাকুর সাথে ঘুরতে পারেন, রিজনেবল প্রাইসে নিয়ে যাবে, এটা বলে দিতে পারি। সকালের সূর্যের তাপ গায়ে মেখে আমরা বেরোচ্ছি। জাস্ট বট গাছের ভিউটা দেখুন, এটা হচ্ছে 3 পাহাড়ি। সকাল সকাল প্রথমেই যে জায়গায় এলাম সেটা হলো কঙ্কালীতলা, 51টা সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলা, যেটা শান্তিনিকেতনে অবস্থিত। তো শান্তিনিকেতন থেকে অনেকটাই, প্রায় 3-4 কিলোমিটার টোটোতেই লাগলো। তো একদম মনোরম পরিবেশ। এখনও পুজো দেওয়া শুরু হয়নি, ব্রাহ্মণ আসেনি, তাই একটু ভিডিও করলাম আপনাদের জন্য। লাইন দেব, তারপর পুজো দিয়ে এখান থেকে অন্য জায়গার সাইট সিনে বেরোবো। আর এই যে এদিকে সুমনা রয়েছে পুজোর ডালা নিয়ে, আর আমি একটু ভিডিও করছি আর কি। তো আমরা এখন আছি কোপাই নদীতে, ব্রিজ এখানে, নদীতে এতটুকু জল নেই, এখানে জল আছে, কোপাই নদী। আর কি ছোট্ট ছোট্ট পদ্মের মতো, ওগুলো কি বুঝতে পারছি না। দেখুন, দেখতে পাচ্ছেন সাদা সাদা ছোট ছোট ফুল, আর পদ্ম পাতার মতো দেখতে, কি সুন্দর লাগছে। অপরিষ্কার করে রেখেছে বলো, একটু যদি ঠিকঠাক করে রাখে। চলো, ভয় লাগে কেউ হেগে টেগে রেখে দিলে। এটা পুরোটাই নদী, তাই তো গো? আর এই অবস্থা, এটা হচ্ছে কোপাই নদী যদি হয়ে গেছে। শান্তিনিকেতনে এই জায়গাটা একদম নজর কাড়া। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রকৃতি ভবনের প্রত্যেকটা গাছের পাতা, গাছের গুঁড়ি, পাথর, মাটি, সব কিছু যেন এক একটা করে কথা বলছে। কোনো কোনো পাথরকে দেখে আপনার মনে হতেই পারে এটি একটি বক, এটি একটি ময়ূর। কোনো কোনো গাছের গুঁড়ি বলছে আমি জাহাজ, আমি গরু। এত সুন্দর করে এখানকার এই সৃষ্টি করা, যিনি সংগ্রহ করেছেন সেই সমস্ত কিছু পাথর, তারপরে গাছের গুঁড়ি, সেগুলো সত্যি অনবদ্য। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল একটা প্রতিবিম্বের মধ্যে যে পাথর রাখা আছে, এগুলো মানে খালি চোখে দেখলে বোঝা যাবে না। দেখুন, এটাকে একটা হাঁস মনে হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আপনাকে ধরে নিতে হবে যে এই আকৃতি কি বলতে চাইছে, এই পাথরের আকৃতি অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলতে চাইছে, যে এটা কোন শেপ। এটা মনে হচ্ছে যেন একটি বুদ্ধদেব শুয়ে আছে। সব কিছুই একটা
মানে মাথার মধ্যে চিন্তা করতে হবে। সবার সবার ভাবনা আলাদা, কিন্তু যিনি এই ভাবনাটিকে এখানে তার ভাবনায় রূপান্তরিত করে এই প্রকৃতি ভবনে রেখেছেন, সেটি কিন্তু অনবদ্য। এখানে যেগুলো আছে নট আর্টিফিশিয়াল, অল আর ন্যাচারাল, ওর জন্য নাম হচ্ছে প্রকৃতি ভবন আর্ট গ্যালারি। এগুলো যিনি কালেকশন করেছেন তার নাম সুব্রত বসু। উনি রাজীব গান্ধী পেয়েছিলেন, তারপরে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের চিফ হয়েছিলেন। উনি 50 বছর ধরে একটা একটি করে কালেকশন করে অন্তর্দৃষ্টি দিয়ে নামকরণ দিয়েছেন। যেমন কলকাতায় গড়িয়া বলে একটা জায়গা আছে, সেই গড়িয়াতে যখন ফ্লাইওভার ব্রিজ হয় তখন অনেক গাছ কাটা পড়ে, তা একটা গাছের শিকড় কোথাও পড়েছিল, তার শিল্পীর অন্তর থেকে যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মনে গরুটা অসুস্থ অবস্থায় পড়ে আছে। উনি এটাকে স্থাপন করেছিলেন, নাম দিয়েছেন মহেশ। মহেশ গল্পে মেন ভূমিকা ছিল গফুর মিয়া। গফুর মিয়ার মেন নাম ছিল আমিনা। দুর্ভিক্ষের সময় যখন আমিনা জল নিয়ে যাচ্ছিল, আমিনাকে জোর করে ফেলে দিয়ে এই কৃষ্ণার্থ গরুটা জল ফেলে যায়, তখন গরুটাকে মেরে ফেলে। এটা মৃত্যুর পূর্বে কাদা শস্যের জীবনের শেষ জল খাচ্ছে এই ফিরাকটা। গরুটা দাঁড়াতে পারছে না, 4টে পা একত্রিত করেছে, দাঁড়াতে পারছে না, লেজের সাপোর্ট নিচ্ছে, তাকে যে অবস্থায় মেরে ফেলেছিল সেই প্রাকৃতিক থিম শিল্পী অন্তর্দৃষ্টিতে তুলেছে। আচ্ছা দেখুন, মনের সুস্থ অবস্থার বিশ্রাম হচ্ছে গাছের শিকড় বলে দিচ্ছে মৃত্যুর পূর্বে চাল, দুর্ভিক্ষের পূর্বে চাল কেমন ছিল সেই থিমটা দেওয়ার চেষ্টা করছে। হলো তো বিভিন্ন শহরে গগনচুম্বী অট্টালিকা, হ্যাঁ গগনচুম্বী অট্টালিকা দেখতে পাচ্ছি, 10 তলা 12 তলা। ঠিক শিক্ষার মানটাও কিন্তু যথেষ্ট উচ্চতর বর্তমানে, কিন্তু সেই শিক্ষার মানটা কিন্তু মান্যতা রাখতে পারছে না। তুমি স্কুলখানার ছেলের কাছ থেকে যেটা আশা করতে পারি পাচ্ছি না, 60% লোককে বিএ পাসের কাছ থেকে যেটা আশা করতে পারে সেটা পাচ্ছি না, কারণ তারা দেখছি মানুষকে সম্মান দিচ্ছে না। তার কারণ কিন্তু শিক্ষার অভাব হার হয়েছে, শিক্ষার মধ্যে কিছু বলতে আছে, তাই তার জীবনটা কমপ্লিট খসখসে সময় আসছে না। এটা কিন্তু সে যদি পূরণ না করে তাহলে হৃদয়ের মধ্যে শিক্ষাটা না এলে কোমলতা আসবে না, এটা বোঝাবার চেষ্টা করছে। এটা কাছের গুড়ি। আমরা গল্প করছি শকুন্তলার প্রতিদিকে যাত্রা। শকুন্তলা বাচ্চা বয়সে হরিণ কুকুর নিয়ে খেলা করতো, যখন সে প্রতিদিক দিয়ে চলে যাচ্ছে রাস্তাটা দাঁড়িয়েছে একটা আক্রমণ গাছ ডাল হরিণ আকৃতি নিয়ে, তাকে বোঝাবার চেষ্টা করছে কবির ভাষায়, আবার আসো ফিরে এই ধানসিদ্ধি এই বাংলায়, সেই ঠিক বোঝাবার চেষ্টা করছেন এই হরিণটা। এটা আক্রমণ গাছের ডাল রাস্তায় কোথায় পড়েছিল, সমস্ত কিছু রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস সেইগুলি শিল্পী অন্তর্দৃষ্টি দিয়ে তাৎপর্য ব্যাখ্যা করছে। আচ্ছা এই আর এই যে একটা শকুন্তলাটা কি করা বলুন, শকুন্তলা গাছের গুড়ি, ওটাকে একটু আধটু এটা গাছের গুড়ি, ম্যাক্সিমাম জিনিসটা পড়ে থাকা যে আমার চোখে দেখে এসেছে। এইটা দেখছেন বীর হনুমান নাম হচ্ছে শিল্পী। এবার আমি একটা কথা বলছি, লেখার সঙ্গে অমিল হতে পারে, আমার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি কিন্তু ওই সমাজে আলাদা আলাদা। কিন্তু আমি একটা চিন্তা করছি, উনি একটা চিন্তা করছে, আমার চিন্তা আলাদা। শিল্পীর চিন্তা দিয়ে করছে, আমি আমার চিন্তা দিয়ে বোঝাবার চেষ্টা করছি। শিল্পীর নাম হচ্ছে বীর হনুমান। আমরা বলতে পারি মনুষ্য সমাজের প্রথম স্টেজ। মানুষ প্রথমে 4 পায়ে হাঁটতো, 4 পায়ের পরিবর্তে যখন 2 পায়ে হাঁটলো তখন মানুষ হলো বুদ্ধিজীবী। মানুষের মধ্যে যখন এলো বুদ্ধি তখনই মানুষের মধ্যে শ্রেণী বিন্যাস হয়, সভ্য মানুষ কী করলো, যেমন আমরা হাতে হাত মিলিয়ে বাস করছি, সমাজে নিয়ে এক শ্রেণীর মানুষ বাস করছে, সমাজে হাতে হাত মিলিয়ে মাধবীলতা গাছ। আর এক শ্রেণীর মানুষ বেছে নিলে ধ্বংসের পর, আমাদের ক্ষতি করলে তারা খুশি, সেই ধ্বংসের পূর্বে একটা অশনি সংকেত দিচ্ছে, একটা ভগ্ন গাছ ক্ষতবিক্ষত এই হল। সে যেমন মরটা কথা বলে বলছে কীট পতঙ্গ জীবজন্তু কাছাকাছি সব কিছু অসৎ ব্যক্তি আমাদের মৃত্যু নিয়ে এগিয়ে আসছে, আমি মৃত্যুর গন্ধ পাচ্ছি, আমরা মৃত্যুর জন্য প্রিপারেশন নিই, অশনি সংকেত দিচ্ছে। যেই অশনি সংকেতের সঙ্গে সঙ্গে আর কিছু অসৎ ব্যক্তি আকাশে বোম ব্লাস্ট করছে আমাদের মারার জন্য, যেটা বর্তমানে ইসরায়েল এবং হামাসে চলছে, যেটা জার্মানি হয়েছিল, ছবি দিয়ে দিয়েছে। ঠিক যখন বিশ্ব টলমল, অক্সিজেনের ঘাটতি, সেই সময় মানুষের চিৎকার, একটা হাত দিয়ে মুখে বিকৃত এসছে, ঠিক সেই সময় যেন একটা বাঁশ গাছের গোড়া পায়রা আকৃতি নিয়েছে, ডালটা যেন বন্দুক, পায়রা হেলমেট, পায়রা বলছে ফিয়ার অন টু আর্মস, অর্থাৎ যুদ্ধ বিদায় নাও। বোঝাবার চেষ্টা করছি মানুষ তোমার সমাজের সৃষ্টি সুস্থ, সমাজটা তোমাদের উপর ডিপেন্ডেন্ট, তোমরা অসুস্থ হলে তো সমাজ থাকবে না, বোঝাবার চেষ্টা করছে। কিন্তু মানুষ সাড়ে দিন না সাড়ে দিন যুদ্ধ কিন্তু একটা ঘোড়া অর্জুন গাছ, সেও পঙ্কিরা যে মানুষ দেখা যায় নেমে পড়েছে,
ঠিক যখন বিশ্ব টলমল, তখন আমাদের বাবা মা ছাড়া আর একটা মা আছে, প্রকৃতি মা, যে বিশ্বের সৃষ্টির দিক থেকে আলো বাতাস জল ফ্রি অফ কষ্টে দিয়ে আসছে, সে কিন্তু জেগে উঠল। এবং তাকেও চিনতে পারছে পাখি, সাপ, মানুষজন, তারা প্রাণ রক্ষার তাগিদে মায়ের কোলে আশ্রয় নিচ্ছে। মানুষ যখন বিপদে পড়ে মায়ের কোলে আশ্রয় নেয়, কিন্তু মা তো নিরুপায়, মা কাউকে কিন্তু বাঁচাতে পারেনি। তাই মা কী করলো, আবার নতুন করে বিশ্বের বুকে মেল ফিমেল সৃষ্টি করলো, অ্যাডাম নিউ জেনারেশন, আবার সমাজে ছেড়ে মেয়ে নিয়ে এলো প্রকৃতি মা। আমরা টিকিট কাটান এই পয়সাগুলি যে আমরা এই সারা বছর ধরে এই অঞ্চলে আদিবাসী মেয়েদের ফ্রি অফ কস্টে 1 থেকে 12 অবধি পড়ানোর ব্যবস্থা করছি। আর তার সঙ্গে রবি ঠাকুরের গানটা শেখাই বাংলা এবং সাঁওতালি ভাষায়। আমি শেখাই সাঁওতালিটা, যেটা ভারতবর্ষে ফার্স্ট টাইম হয়েছে রবি ঠাকুরের গান সাঁওতালি ভাষা, সেই কাজটার সঙ্গে যুক্ত। ধরুন এই ঝাড়খণ্ডে আদিবাসী কোনো কিন্তু বুঝতে পারছে না যে পুরানো সেই দিনের কথা ভুল বিক্রি হয়। আমি সেটাকে শিখিয়ে দিচ্ছি যে সেটা হবে আমাদের একটা ছেদায় রে আগে মানে কাথাম হিরিং ওহো গে উনা মেতে এপি জিবে কাথা হিরিং বাচোগে দেলায়ার বিধাও দেলা সে কাতে জিবে তালাগে আলাঙে বগি জুগে কথা লাগর জিবারি জগে আলাং সে তাক কেরেলাম শীতলেকটি বাহা ঝিলেলাং ঝিলগে নরম কাটে সেরেং লেতলাম বুটর গে হাই অকয় ওকা সেচলেং সেনে বাপাক কাতে গি আধু না পামেলাম দেলা গাতে জিবে তালাগে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হাই ও সে চোখের দেখা প্রাণীর কথা শান্তিনিকেতনে এসে প্রকৃতি ভবনে যা দেখলাম তার কোনো তুলনা নেই। এসে বুঝতে পারলাম শান্তিনিকেতন নিতান্তই ঘোরবার জায়গা নয়। শান্তিনিকেতনে এসে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। এখন আমরা এসেছি একটি বুদ্ধ মূর্তি দর্শন করতে শান্তিনিকেতনে, একদম প্রকৃতি ভবনের খানিকটা পাশেই। তো এখানে রয়েছে বোধিবৃক্ষ, খুব সুন্দর করে এগুলো যত্ন করে তৈরি করা। আর বুদ্ধ মূর্তিটি বিশাল আকার, যেটা একদম নজর কাড়া এবং খুব সুন্দর, একদম শান্তির জায়গা। তো চলুন আপনাদের দেখাই একবার সামনে থেকে বুদ্ধ মূর্তিটা। ভিডিও করে দিচ্ছি। শান্তিনিকেতনের ডিয়ার পার্কে এসেছি। এত সুন্দর সবুজে মোড়া একটি জায়গা, যেখান থেকে একদমই মন চাইছে না যে বেরিয়ে অন্য কোথাও যাই। হরিণ দেখতে পাবো কি না জানি না, কিন্তু বেরোতে ইচ্ছা করছে না। তো চলুন একটু হেঁটে জঙ্গলটার, যেহেতু ব্যারিকেড করা আছে, তাও ভেতর দিকে একটু যেতে হবে, যদি হরিণ দেখা যায় আর কি। কিন্তু জানি না কখন দেখা যাবে। আমরা তো ভেবেছিলাম হরিণ হয়তো কোনো একটা বাউন্ডারির ওপারে ছুটে বেড়াবে, বাট সেরকম কিছুই না। এসে মনে হচ্ছে যে বেকার টিকিট কেটে ঢোকা হলো, 100 টাকা করে টিকিট নিল। মনে হচ্ছে দূর, এর জায়গায় অন্য কোথাও চলে গেলে ভালো হতো, টাইমটা ওয়েস্ট হতো না। তো যাই হোক, এত সুন্দর প্রকৃতিকেও উপভোগ করা গেল। ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ওই জঙ্গলের ভেতর ঢুকে যাই, কিন্তু যেতে পারবো না, ব্যারিকেড করা রয়েছে। তো এখান দিয়েই ঘুরছি। যেতে যেতে যদি একটা হরিণ দেখতে পাই তাহলেও সার্থক হবে 100 টাকা। এতক্ষণ পরে হরিণ ভাইয়ারা দেখা দিয়েছে। এখানে তারা জল নাকি খাবার খাচ্ছে, তারপর এখান থেকে যে যার মতো করে গোটা জঙ্গলে চষে বেড়াবে। তো এই আর কি, এখানেই হরিণ দেখাটা সার্থক হলো। তো চলুন এবার আমরা অন্য কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দিই। আজকে অনেক জায়গা না বন্ধ, কিছু করবার নেই, যতগুলো হবে ততগুলো জায়গাতেই ঘুরবো। এরপর আমরা ঘুরবো সৃজনী গ্রাম। চলুন। আমরা যেহেতু কোনো ট্যুর প্ল্যানার ব্লগার নই, তাই
সব কিছু ওইভাবে আমরা ডিটেলস দিচ্ছি না, তবে আপনারাও ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। শান্তিনিকেতনের ওপর প্রচুর ইউটিউবে ব্লগ রয়েছে। এখন আমরা এসেছি সৃজনী গ্রামে। সৃজনী গ্রামের এখানে যেটা হচ্ছে, অনেক অনুষ্ঠান হচ্ছে, মঞ্চ করা রয়েছে, অন্যান্য মঞ্চে অনুষ্ঠান হচ্ছে, এটাতে হচ্ছে না ঠিকই। তো এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ধরুন আঁকার ওপরে একটা কক্ষ রয়েছে, তারপর ধরুন কি বলবো, যে সমস্ত হয় আর কি, ধরুন পশ্চিমবঙ্গের কোন জিনিসটা বিখ্যাত, তারপর ধরুন সিকিমের কোনটা বিখ্যাত, বিহারের কোনটা, ঝাড়খণ্ডের কোনটা, সেগুলোর ওপর এক একটা কক্ষ করা আছে। সেই কক্ষের মধ্যে সেই সমস্ত কিছু সেখানকার স্পেশালিটিগুলোকে সংরক্ষিত করা আছে। তো এটাই এখানকার এই সৃজনী গ্রামের স্পেশালিটি। তো অবশ্যই আপনারা আসলে ঘুরে দেখবেন। এখন আমরা এসে উপস্থিত হয়েছি বোলপুর রাজবাড়ি। কি বিশাল রাজবাড়ি! এখানে নাকি হীরক জয়ন্তী বই, রানী রাসমণি যে সমস্ত সিরিয়াল হয় সেইগুলোর শুটিং হয়েছে। তো চলুন ভেতরটা ঢুকে দেখা যাক কতটা সুন্দর। আর রাজবাড়ি মানেই এখানে একটু ঠান্ডা, একটু শীতল হবে, যেহেতু পুরনো দিনকার বাড়ি। তো ভেতরে ঢুকে অতটা গরম অনুভব আমাদের হয়নি। তো চলুন ভিতরে ঢোকা যাক। কালকের ওয়েদারের থেকে আজকের ওয়েদার আরও গরম। আর বীরভূম মানে তো জানেনই, হাওড়ার থেকে 1-2 ডিগ্রি বেশি হবেই হবে। তো এখানে আমরা খাচ্ছি হলো এই গরমে আম পান্না। অনেকক্ষণ সকালে বেরিয়েছি, কিচ্ছু টিফিন করা হয়নি, তাই একটু আম পান্না খেলাম। তারপর তো এখন গিয়ে লাঞ্চ করব, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা যেদিন শান্তিনিকেতন রাতে এসেছিলাম সেদিনটা আর এখানটা আসা হয়নি। এত অপূর্ব সুন্দর এখানকার কাজকর্ম, কি সুন্দর গাছকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর এদিকে একটা টিনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা। রাতের দিকে এসেছিলাম বলে দেখা হয়নি, এখন যাচ্ছি তো দেখা হয়ে গেছে। তো ভাগ্যবশত সুমনা জেনারেল সিটে জায়গা পেয়েছে, একটি কাকু জায়গা দিয়েছে, বললো ও ম্যাডাম বসুন। তো ব্যাপারটা সত্যিই ভীষণ ভালো, কারণ আমি চিন্তায় ছিলাম যে এতটা পথ দাঁড়িয়ে যেতে হবে, যেহেতু আসার রিজার্ভেশন পাইনি। আর এদিকের মানে জেনারেল কামরারই একটি ওপরে স্লিপার মতন রয়েছে, এখানে আমি উঠে বসে পড়েছি। তো একদম আরামসে এসেছি, ব্যাস এই আর কি। একদম ঘোরা, যাওয়া আসা সব কিছু সুস্থভাবে কমপ্লিট হয়েছে। আর এখন আমি হাওড়া স্টেশনে পৌঁছেও গেছি, ঘড়িতে 5টা মতন বাজে। দুদিনের ছুটিতে বেশ মন্দ লাগলো না ঘুরে আসতে শান্তিনিকেতন, খুব খুব ভালো লেগেছে। এবার নিজেদের ফোনের সমস্ত অ্যালার্মগুলোকে আবার অন করে দিতে হবে, নিজেদের কাজে ফিরতে হবে। তো এই আর কি, আজকের ব্লগ এইটুকুই। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে। আর হাওড়া স্টেশনের এই লেখাটা দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, ভিজিট এগেন। হ্যাঁ, এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন আবার আসতে হবে। ছুটির এই মুহূর্তগুলোকে উপভোগ করতে, নতুন নতুন জায়গায় বেড়াতে গিয়ে আবার তো আসতেই হবে।